ঈদে দুটি খবর মূলত ভীষণভাবে চোখে পড়েছে। এই ধরনের খবর এর আগে খুব বেশি চোখে পড়েনি। সেটি হচ্ছে এবারের ঈদের ছুটিতে, যেহেতু একটা লম্বা ছুটি পাওয়া গেছে, ঈদের ছুটিতে প্রায় 1 লাখ মানুষ দেশের বাইরে বেড়াতে গেছেন, অর্থাৎ বিদেশ ভ্রমণে গেছেন। এবং বিদেশ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের আগ্রহ বাড়ছে। ব্যাপারটা কি এমন যে বাংলাদেশের সব জায়গা তারা ঘুরে ফেলেছেন, এখন আর বাংলাদেশে দেখার কিছু নেই, বিদেশে বেড়াতে যাচ্ছেন, পুরো পৃথিবীকে পরিভ্রমণের চেষ্টা করছেন, নাকি বাংলাদেশে পর্যটনের সমস্যা আছে যে কারণে বাংলাদেশের ভেতরে পর্যটকরা বেড়াতে পছন্দ করেন না, সেই ক্ষেত্রে তারা বিদেশে যাওয়াটা পছন্দ করেন? কেন, এই বিষয়টি আসলে আমরা জানার চেষ্টা করব। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। এই যে এবারের ঈদের ছুটিতে প্রায় 1 লাখ মানুষ দেশের বাইরে বেড়াতে গেলেন, দেশের বাইরে বাইরে এত মানুষকে কেন যেতে হচ্ছে? আমাদের পর্যটনের কোথায় সমস্যা? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুভ সকাল, আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, আসলে পর্যটন ব্যাপারটা হচ্ছে না, তিনটা বিষয় আছে পর্যটনের সঙ্গে। একটা হচ্ছে ডোমেস্টিক ট্যুরিজম, একটা হচ্ছে আপনার ইনবাউন্ড ট্যুরিজম, আর একটা হচ্ছে আউটবাউন্ড ট্যুরিজম। এই তিনটার সমন্বয়েই হয় ট্যুরিজম। আমরা যখন অনেক সংখ্যায় মানুষকে দেখবো বাইরে যেতে, এটার ভিতরেও যে খুব খারাপ কিছু আপনি খুঁজে পাবেন এমনটা নয়। এটা ট্যুরিজমেরই একটা পার্ট। তো আমাদের দেশে দেখেন, বাংলাদেশের যে ডোমেস্টিক ট্যুরিজমের যে মার্কেটটা, ওটাও কিন্তু অনেক বড় হয়েছে, এটাও খেয়াল রাখতে হবে। প্রায় 2 কোটি মানুষ কিন্তু আমাদের এখন অভ্যন্তরীণ পর্যটক বা ডোমেস্টিক ট্যুরিস্ট। আর আপনি যেটা বললেন যে এই বছরে 1 লক্ষ মানুষ গেল ঢাকার বাইরে বিদেশে ঈদ এই অবকাশ করতে বা বেড়াতে বা ভ্রমণে। এরা এইখানে আমাদের ডেটা গ্যাপও আছে, কিন্তু আসলে তারা কি উদ্দেশ্যে, তারা কি অবকাশে গেল, নাকি মেডিকেল ট্যুরিজমে গেল, নাকি অন্য বিজনেস ট্যুরিজমে গেল, এই জিনিসটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয় না। হ্যাঁ, এই ডেটা আমাদের কাছে নেই। তো আমার কাছে যেটা মনে হয়, বরাবরই বাংলাদেশের প্রায় ধরুন 50 লক্ষ মানুষ বছর ব্যাপী আমাদের দেশের বাইরে যায়, বছর ব্যাপী দেশের বাইরে যায়। তো আউটবাউন্ড ট্যুরিজম করে আর কি। এর অধিকাংশটাই হয় কি জানেন, অধিকাংশ হয় মেডিকেল ট্যুরিজম। আমাদের বাংলাদেশের মানুষের, বাংলাদেশের যে মেডিকেল সিস্টেম, যে যে হাসপাতাল ব্যবস্থাপনা যা বা স্বাস্থ্য ব্যবস্থাপনা যেটা, এটার উপরে মানুষের আস্থা কম, যার কারণে আপনি দেখবেন প্রচুর পরিমাণে মানুষ মেডিকেল ট্যুরিজমে যায়। আপনি খেয়াল করে দেখবেন যে ইদানিং আমাদের থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে যাওয়ার প্রবণতা বেশি হয়েছে। ওখানে আপনার থাইল্যান্ড সিঙ্গাপুরে চিকিৎসাটা অনেকটা বেটার পায় এবং ভিসা সুবিধা আছে। ইন্ডিয়ায় একটু প্রবলেম তৈরি হয়েছে, ইন্ডিয়ার দিকে মানুষের ঝোঁক কমে গেছে। এখন এখন সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের দিকে যাচ্ছে। একদম যে অবকাশ যাপন যেটাকে বলা হয়, যেটা ইউরোপিয়ানরা করে, আমেরিকানরা করে, ওরা মালদ্বীপে চলে আসে 12 দিনের জন্য, 15 দিনের জন্য, 1 মাসের জন্য অবকাশ যাপন করতে। আমাদের ট্যুরিজম যারা করছে, যারা ট্যুরিস্ট, যারা বিদেশে যায়, এদের অধিকাংশই কিন্তু আপনার অবকাশ যাপনের জন্য নয়। এরা আপনাদের ছুটি পায়, ছুটি পাওয়ার পরে নানান রকমের উদ্দেশ্যকে সামনে রেখে, স্পেশালি মেডিকেল ট্যুরিজমকে সামনে রেখেই কিন্তু বাংলাদেশ যায়। আমি এখনো বিশ্বাস করি, বাংলাদেশে যদি আমরা হেলথ সিস্টেমটাকে একটু ঢেলে সাজাতে পারতাম, আস্থা আনতে পারতাম, 50% আমার আউটবাউন্ড ট্যুরিজম কমে যেতে পারতো। 50%। ধন্যবাদ। আহ, এই এই জায়গা থেকে যদি বাংলাদেশের পর্যটনের এখনকার অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা, এখনকার অবস্থার সাথে তুলনা করে আর কি কি কাজ করা যেতে পারে বলে আপনি মনে করেন, যা করলে ভবিষ্যৎ সম্ভাবনাটা আরো অনেক বাড়বে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি রাখলেন, যে আসলে আমাদের তো ট্যুরিজম রিসোর্সের কোথাও কোনো ঘাটতি নেই। প্রচুর ট্যুরিজম রিসোর্সেস আমাদের হাতে আছে। আমরা আসলে এটাকে প্রোডাক্ট হিসেবে তৈরি করতে পারিনি, ইন্টারন্যাশনাল চরিত্র দিতে পারিনি। আমরা খুবই একদম 2-3 বছর ধরে একটা ট্যুরিজম মাস্টার প্ল্যান তৈরি করেছি। ট্যুরিজম মাস্টার প্ল্যানে কিন্তু খুবই চমৎকার পথরেখা তৈরি হয়েছে, যে আমাদের ডেস্টিনেশন গুলোকে কত চমৎকার ভাবে আমরা পৃথিবীর বুকে উপস্থাপন করতে পারবো। এখন কথা হচ্ছে যে এই জায়গায় কাজটা করবে কি? একটা মাস্টার প্ল্যান তৈরি হলো, এটা যদি আমি বুক সেলফে রেখে দেই, তাহলে আমাদের 30 কোটি 40 কোটি টাকা খরচ করে যেটা তৈরি করেছি, এটা কোনোই কাজে আসবে না। আমার তো মনে হয় যে ঠিক কিচ্ছু করতে হবে না। ট্যুরিজম মাস্টার প্ল্যানে যে কথাগুলো বলা হয়েছে, যে
যে পথরেখাটা দেখা হয়েছে সেখানে সরকারকে এবং আপনার বিদেশ যারা আমাদের বেসরকারি বিনিয়োগকারী সবাইকে এগিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু ট্যুরিজমের আমাদের বিকাশ ঘটানো সম্ভব এবং প্রত্যেকটা ডেস্টিনেশনকে আন্তর্জাতিক চরিত্র দেওয়া যেতে পারে। সেখানে গভর্নমেন্টকে নীতি সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে এবং গভর্নমেন্টেরও একটা আপনার বিনিয়োগের জায়গা আছে, সেই জায়গাটাকে এনশিওর করতে হবে। আমি যে মেগা প্রজেক্ট গুলো যেগুলো বাস্তবায়িত হচ্ছে, ধরুন বাংলাদেশের যে থার্ড টার্মিনাল যেটা হচ্ছে, এখানে আমাদের সম্ভাবনা আছে বলেই তো এত বড় একটা থার্ড টার্মিনাল হচ্ছে। সেখানে অনেক বেশি বিমান কিন্তু এসে নামবে। তারা কারা আসবে এখানটায়? এরা পর্যটকরা আসবে। আমার কক্সবাজারে দেখুন, সেখানেও কিন্তু একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হচ্ছে, সেটাও সম্ভাব্যতা যাচাই হয়েছে আমাদের। সেখানে প্রচুর পরিমাণে পর্যটক আসবে বলেই আমরা এই কাজগুলো করছি। তো আমাদের এই মেগা প্রজেক্ট গুলো বাস্তবায়ন হয়ে গেলে এবং সাবরাং ট্যুরিজম পার্ক যেটা তৈরি হচ্ছে, যেটা আমরা মনে করছি যে একেবারেই এক্সক্লুসিভ ফরেন ট্যুরিস্টদের জন্য রাখা হবে, এই প্রজেক্টগুলি বাস্তবায়ন হয়ে গেলে আমার মনে হয় বাংলাদেশে যে 6 লক্ষ পর্যটক, বিদেশি পর্যটক আসে, সেটা ডাবল করে দেয়া কিংবা আপনার 15 লক্ষ 20 লক্ষে নিয়ে যাওয়া আমাদের জন্য খুব কঠিন ব্যাপার হবে না। কিন্তু মনোযোগ চাই। কিন্তু একদম মনোযোগ চাই। বাংলাদেশের সরকারকে আসলে প্রথমে মনোযোগ দিতে হবে যে ট্যুরিজমের উন্নয়ন প্রয়োজন। এই বাস্তবতাটাকে উপলব্ধি করতে হবে বাংলাদেশ সরকার। এক্ষেত্রে যেই আপনি সাবরাং ট্যুরিজম যে প্রজেক্ট সেটির কথা বলছিলেন, সেটি তো একেবারেই বিদেশি পর্যটকদের আকর্ষণের জন্য তৈরি করা হচ্ছে। এখন আমাদের দেশের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোতে বিদেশি পর্যটক আসার হার কেমন, এবং এই ক্ষেত্রে তাদের জন্য কি কি কাজ সরকারের করণীয় আছে আসলে? দেখুন, আসলে বাংলাদেশে যে ফরেন ট্যুরিস্ট আসে, আমি আপনাকে একটু আগে একটা সংখ্যা বললাম। প্রায় কোভিড পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি 6 লক্ষ 6.5 লক্ষ মানুষ বাংলাদেশে আসে। এর মধ্যে আপনার অনেকেই বিজনেস ট্যুরিজমে আসে। তো এদের যে মুখ্য ডেস্টিনেশন কিন্তু কক্সবাজার নয় কিংবা আপনার টেকনাফ নয়। হ্যাঁ, এরা আপনার বিভিন্ন যে হিস্টোরিক্যাল প্লেসেস গুলো রয়েছে, আমাদের আর্কিওলজিক্যাল সাইটস গুলো রয়েছে, আমাদের মানে এক্সপেডিশন যেটাকে বলি আমরা, এইসব কারণেই কিন্তু আমাদের দেশে বাংলাদেশে টুরিস্টরা আসে। আমি যেটা মনে করি, প্রথমে সরকারের তরফ থেকে যে কাজটি করতে হবে, ভিসা আমাদের এখনো বড়ই কঠিন একটা বিষয়। ভিসা পাওয়া খুব সহজ নয় বাংলাদেশে। বাংলাদেশে যারা আসতে চায় তারা খুব খুব কষ্ট করে ভিসা সংগ্রহ করে আসে। ভিসা সহজীকরণের একটা ব্যাপার আছে, এই কাজটি করতে হবে। 1 2 নাম্বার হচ্ছে যে এদের যারা ট্যুরিস্ট বাংলাদেশে আসে, আমরা তো জানি যে কোন কোন দেশের ট্যুরিস্টরা বাংলাদেশে আসছে বেশি করে। আমাদের চাইনিজ ট্যুরিস্ট, আমাদের ইন্ডিয়ান ট্যুরিস্ট, এরাই তো সংখ্যায় বেশি। আমি এই জন্য বলি যে কিছু কিছু প্যাকেজ করা উচিত আমাদের। আপনি জানেন কত বড় ডায়াসপোরা, বাংলাদেশি ডায়াসপোরা সারা পৃথিবীতে জড়িয়ে রয়েছে। আমরা ডায়াসপোরাদেরকেও যদি আনতে পারি, যারা তৃতীয় প্রজন্ম ধরেন ইংল্যান্ডে বসবাস করছে কিংবা আমেরিকায় বসবাস করছে, বাঙালি তৃতীয় প্রজন্ম, ওদেরকেও কিন্তু টার্গেট করে বাংলাদেশে আনা যেতে পারে। জিওনোলজি ট্যুরিজম বলে একটা কথা আছে, যে এটা হচ্ছে একেবারে আপনার মানে শেকড়ের ট্যুরিজম। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ মাইগ্রেট করে ইন্ডিয়ায় চলে গেছে, ওদের কিন্তু টান থাকেই বাংলাদেশে আসবার প্রতি, বাংলাদেশের ভিটে মাটি, তাদের পিতৃপুরুষের ভিটে মাটিতে আসবার। এই যে জিওনোলজি ট্যুরিজমের উপরে এবং ডায়াসপোরা ট্যুরিজমের উপরে একটা বিশেষ নীতিমালা তৈরি করা, বিশেষ ছাড় দেয়া, এই কাজটি করতে পারলেও কিন্তু আসলে বাংলাদেশে আমার মনে হয় যে ফরেন ট্যুরিস্টের সংখ্যা আমরা সহসাই আপনার এই 6 লক্ষ থেকে 10 লক্ষ 12 লক্ষে আমরা নিতে পারি। আমরা দেখছি সারা বিশ্বেই কিন্তু ইকো ট্যুরিজম খুবই পপুলার হচ্ছে, এবং মানুষ প্রকৃতির অনেক বেশি কাছাকাছি যাওয়ার তাগিদ অনুভব করছে, সেটি জীবনের সব ক্ষেত্রেই আমরা দেখছি। সেই জায়গা থেকে বাংলাদেশের অবস্থাটা কি এখন? মানে বাংলাদেশ কি পিছিয়ে আছে, নাকি বাংলাদেশ একটা স্বাভাবিক অবস্থায় আছে, আরো উন্নয়নের জন্য কাজ করার আছে? আপনি কি মনে করেন? ইকো ট্যুরিজমের বিষয়টা হচ্ছে কি, দেখুন, যদি আমি সুন্দরবনকে এখন যদি বিবেচনায় নেই, সুন্দরবন কিন্তু আমার ইকো ট্যুরিজম ডেস্টিনেশন। আমাদের সিলেট অঞ্চলেও কিন্তু বেশ কিছু ইকো ট্যুরিজম ডেস্টিনেশন তৈরি হয়েছে। ইভেন আমাদের পাহাড়েও আপনি যদি থানচি বলেন, বান্দরবান বলেন, আমাদের খাগড়াছড়ির অনেক কয়েকটা ডেস্টিনেশনে সেখানে ইকো ট্যুরিজম খুবই সতর্কতার সঙ্গে এবং মনোযোগ সহকারে সেটা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আমাদের হচ্ছে যে এই যে 2 কোটি পর্যটক তো আমাদের বাংলাদেশে, তো এটা কিছু কিছু ওভার ট্যুরিজম হয়ে যায়। ইকো ট্যুরিজমের জন্য অ্যাকচুয়ালি ওভার ট্যুরিজম নয়, একটা
স্বাভাবিক একটা মানে নিয়ন্ত্রিত বা ক্যারিং ক্যাপাসিটি নির্ধারণ করে সেখানে যদি আমরা পর্যটক নিতে পারতাম, তাহলে ইকো ট্যুরিজমটাকে বাস্তবায়ন করা সহজ হতো। কিন্তু আমরা আসলে কখনোই কোথাও কিন্তু কেউ আমরা আমরা এই ক্যারিং ক্যাপাসিটি নির্ধারণ করছি না। ক্যারিং ক্যাপাসিটি যদি নির্ধারণ না করি, তাহলে আমাদের না রেসপন্সিবল ট্যুরিজম করতে পারবো, না আমরা ইকো ট্যুরিজম করতে পারবো। সেখানে ক্ষতিগ্রস্ত হবে। অতএব কোন ডেস্টিনেশনে আমাদের এখন থেকেই আমাদের এই ক্যারিং ক্যাপাসিটি নির্ধারণ করে পর্যটকের গতিবিধি নিয়ন্ত্রণ করা দরকার। যেটা আপনার বন বিভাগ করছে আপনার ইসে আ আ আ সুন্দরবনে। সুন্দরবনে কিন্তু আপনার কয়টা জাহাজ যাবে, কখন যাবে, কেমন করে যাবে এগুলি কিন্তু খুবই চমৎকারভাবে নিয়ন্ত্রণ। আমি ধন্যবাদ দেই তাদেরকে। ওরা নিয়ন্ত্রণ করছে। কিন্তু আমি টেকনাফে যে আমি এই জিনিসটা আমি খেয়াল করি না, আমি দেখি না। এটা আপনার ওভার ট্যুরিজম এ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্য যে জায়গাগুলো রয়েছে আপনার, সেই জায়গাগুলিতে আমি দেখি না যে আপনার কোন নিয়ন্ত্রণ বা ক্যারিং ক্যাপাসিটি নির্ধারণ করা হয়েছে। আমাদের ইকো ট্যুরিজমের জায়গাগুলো চিহ্নিত, সেখানে ক্যারিং ক্যাপাসিটি গুলো যদি নির্ধারণ করে আমরা পর্যটক নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে বাংলাদেশের ইকো ট্যুরিজমের অনেক সম্ভাবনা, অনেক সম্ভাবনা। ট্যুরিজমের একটা বড় অংশ হচ্ছে পর্যটকের নিরাপত্তা। সেই জায়গা থেকে বাংলাদেশকে আপনি কত নম্বরে রাখবেন এবং বাংলাদেশের আসলে কি অবস্থা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা যে যদি নিরাপত্তাই না থাকে তাহলে আসলে পর্যটন গন্তব্যে মানুষ যাবে কেন? তো আমাদের টুরিস্ট পুলিশ গঠন হয়েছে সম্ভবত আপনার ২০১৩ সালে। হ্যাঁ, ১০ সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং ১৩ সালে যতদূর মনে পড়ে যদি ভুল না করে থাকি আমি, তাহলে ১৩ সালের পর থেকে বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলিতে আপনার দেশীয় পর্যটক, ডোমেস্টিক টুরিস্ট এবং আপনার বিদেশি পর্যটক দুটাই কিন্তু আপনার বেড়েছে। সেখানে আপনার আ টুরিস্টের যে আ আ যে আস্থা, আপনার নিরাপত্তার আস্থা, এটা কিন্তু কোন না কোনভাবে আমরা তৈরি করতে পেরেছি। যেটুকু রয়ে গেছে সেটা হচ্ছে যে আপনার বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে আমাদের দেশে। এই ঘটনার দাগ থেকে যায় অনেক, অনেক দূর পর্যন্ত, অনেক দিন পর্যন্ত। হলি আর্টিজান এর কথা আপনার অবশ্যই মনে আছে। হলি আর্টিজান এর মতো ঘটনা কিন্তু আপনার আমাদের পর্যটনকে অনেক বেশি পিছিয়ে দেয়। টুকটাক ঘটনা যে ঘটে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে ঘটে, বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘটে আপনার। এগুলিকে কোনো আমলে নেয় না মানুষ। এগুলোকে আমলে নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু হলি আর্টিজান এর মতো ঘটনা যখন ঘটে যায়, তখন এর দাগ মুছতে অনেক সময় লাগে। এবং তার মূল্য কিন্তু আমরা অনেকদিন ধরে দিয়েছি এবং এখনো দিচ্ছি আমরা এইসব জায়গাগুলিতে ঘটনা। তবে আস্থা এসছে, আমাদের নিরাপত্তার বলয়টা বেড়েছে, আমাদের নিরাপত্তা ব্যবস্থাপনার প্রতি মানুষের একটা আস্থা আমি লক্ষ্য করি সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাভেদ আহমেদ যুক্ত হয়েছিলেন। তিনি আমাদের সঙ্গে বাংলাদেশে পর্যটনের সম্ভাবনা নিয়ে কথা বলছিলেন।